আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা চালু হয়ে গেছে, তার মধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ আমরা প্রশ্নবিচিত্রার সকল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা তাপ, আলো, চুম্বক, অণুপরমাণু, সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রয়োজন আছে তারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের অনেক কাজে দেবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে যে সকল প্রশ্নগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন, সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অধ্যায় তাপ। প্রথম প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? নীল নয়, এটা লিন হবে, ঠিক আছে। বরফ গলনের লিন তাপ, দেখো এখানে মানা ঠিক আছে, এই মানাটা এখানে আসবে। বরফ গলনের লিন তাপ হবে 80 ক্যালোরি পার গ্রাম। পরীক্ষায় অনেকে কিন্তু 80 ক্যালোরি লেখে, পার গ্রামটা লেখে না। এখানে কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে, তোমাদের ভুলটা আমি সংশোধন করে দিচ্ছি। তারপরে কোশ্চেন দেখো, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? উত্তর হবে 32 ডিগ্রি এফ। এই গোটাটাই লিখতে হবে, অনেকে 32 লিখে ছেড়ে দেয়, ভুল হয় কিন্তু, 32 ডিগ্রি এফটা লিখতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় প্রায় পড়ে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? লিখতে হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা অবলিক চিহ্ন দেবে -40 ডিগ্রি এফ। ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, চারের প্রশ্নটা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপশক্তির প্রয়োজন? দেখো, এখানে শুধুমাত্র লিন তাপের কথাই বলা হয়েছে, তাহলে আমরা কি জানি বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি। 1 গ্রাম বরফের জন্য 80 ক্যালোরি রাখে, তা 5 গ্রামের জন্য লাগবে 80 × 5 মানে 400 ক্যালোরি তাপশক্তি লাগবে। 80-র সঙ্গে 5 গুণ করা হয়েছে, 80 মানে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি, এইমাত্র পড়লাম আমরা। তারপরে বস্তু দ্বারা গৃহীত তাপ বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ভর, উষ্ণতা পরিবর্তন আর বস্তুর উপাদান। নেক্সট কোশ্চেন, তাপমাত্রা না তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাপ মাপা হয় তো ক্যালোরিমিটারের সাহায্যে। নেক্সট কোশ্চেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্পের মধ্যে কোনটি ত্বকের বেশি ক্ষতি করবে? দেখি এর উত্তরটা কি আছে। উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্প ত্বকের বেশি ক্ষতি করবে, কারণ প্রতি গ্রাম জলে 537 ক্যালোরি তাপ প্রয়োগের ফলে তাপ বাষ্পে পরিণত হয়। সুতরাং জল ও বাষ্পের উষ্ণতা এক হলেও তাপের পরিমাণ কিন্তু বাষ্পে বেশি থাকবে। পরের কোশ্চেন হচ্ছে, পদার্থের অবস্থানান্তরের জন্য কে দায়ী হয়? লিন তাপ দায়ী হয়। ফারেনহাইট থার্মোমিটারের প্রাথমিক অন্তর কত? দেখো, শুরু হয়েছিল 32 থেকে, শেষ হবে 212, তাহলে 212 থেকে 32 বিয়োগ করে দেবো, হয়ে যাবে 180, তাহলে প্রাথমিক অন্তর হচ্ছে 180। 10-এর প্রশ্নটা কি আছে দেখে নি, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হতে যতটা তাপ দরকার, যতটা তাপ দরকার, আর 20 থেকে 40 যেতে তার চেয়ে বেশি না কম তাপ লাগবে? দেখো, এখান থেকে 10 থেকে 20 গেছে মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে, এখানে 20 থেকে 40 গেছে মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে, তাহলে দ্বিগুণ বেড়েছে, তাহলে দ্বিগুণ তাপ লাগবে। বাষ্পীভবনের লিন তাপ কত? বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। দেখো 12 কোশ্চেনটা, ফারেনহাইট স্কেলের 1 সংখ্যক ঘর সমান ড্যাশ সংখ্যক সেলসিয়াস স্কেলের ঘর। এখানে হবে 100/180 ঘর, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নি, এসআই পদ্ধতিতে তাপের একক কি? উত্তর হবে এসআই পদ্ধতিতে তাপের একক জুল। নেক্সট কোশ্চেন, জুল ও ক্যালোরির মধ্যে কি সম্পর্ক? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়, 1 ক্যালোরি সমান 4.2 জুল। নেক্সট হচ্ছে, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? দেখো, তাপ মাপার যন্ত্র আমরা করেছিলাম, উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। দেখো লেখা হচ্ছে থার্মোমিটার। 16 কোশ্চেনটা, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তন সমান ড্যাশ এফ পরিবর্তন। 1 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়া মানে 9/5 ফারেনহাইটে বৃদ্ধি পাওয়া। তারপরে দেখো, 0 ডিগ্রি পাঠের সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড পাঠের ফারেনহাইট স্কেল কত? যখন সেলসিয়াস স্কেলে দেখবো 0 ডিগ্রি, তখন ফারেনহাইট স্কেলে দেখবো 32 ডিগ্রি এফ। তারপরে দেখো, তরল থেকে কঠিন হওয়ার অবস্থার পরিবর্তন কি বলা হয়? তরল থেকে কঠিন হচ্ছে বলা হয় কঠিনীভবন।
তোমার শরীরের উষ্ণতা 95°F হলে সেলসিয়াস থার্মোমিটারে পাঠ কত হবে? আচ্ছা, সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াস আনতে হবে, C/5 = F-32/9। ওই ফর্মুলায় ফেলে দেখা যাবে ফারেনহাইট স্কেলে যদি 95° হয়, সেলসিয়াস স্কেলে হবে 35°। এরপরে দেখো 1°C বড় না 1°F বড়? অবশ্যই 1°C বড়, ঠিক আছে। তারপরে দেখো গলন ও বাষ্পীভবনের লীন তাপের মধ্যে কার মান বেশি হয়? অবশ্যই বাষ্পীভবনের লীন তাপের মান বেশি হয়। এটা হচ্ছে 80 ক্যালোরি, এটা হচ্ছে 537 ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আচ্ছা, তারপরে দেখো ঘনীভবনের সময় লীন তাপ গ্রহণ হয় না বর্জন হয়? অবশ্যই লীন তাপ বর্জন হয়। লীন তাপ কী কাজ করে? দেখো, লীন তাপ কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে কাজ করে। আবার দেখো শরীরের তাপমাত্রা যদি 40°C হয়, তাহলে ফারেনহাইটে কত হবে? ফারেনহাইটে হবে 104°। ওই সূত্র অনুসারেই হয়। এটা তাপ থেকে যা যা কোশ্চেন ছিল সব তোমাদের সামনে হাজির করলাম। এরপর আসছে আলো থেকে কী কী প্রশ্ন আসছে, সমস্ত ছোট প্রশ্ন একত্রিত করে দেওয়া হয়েছে, তোমাদের অবশ্যই খুব কাজে লাগবে। তোমরা স্ক্রিনশট নিয়ে কোশ্চেনগুলো লিখে নিতে পারো। ইংরেজিতে কোন কোন বর্ণেও সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন হয় না? AHIMOTUVWX, এতে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয় না। রামধনু আসলে কি? আকাশে যে রামধনু দেখা যায় সেটা সূর্যের একটি সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। সমতল আয়নায় সঙ্গে লম্বভাবে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? দেখো এখানে আপাতন কোণ হচ্ছে 0°, তাহলে প্রতিফলন কোণ হবে 0°, ঠিক আছে। উপচ্ছায়া গঠিত হলে আলোর উৎস কী হয়? বড় হয়। সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় কী জন্য? কারণ আলো যে সরলরেখায় চলে সেই ধর্মের জন্যই সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয়। একটি সমসত্ব মাধ্যমের উদাহরণ দাও। কাঁচ একটি সমসত্ব মাধ্যম। আচ্ছা, সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি কেমন হবে? ছিদ্র যদি বড় হয় প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে। তারপরে দেখো কি আছে, আরেকটা কোশ্চেনটা, সূর্য থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ ড্যাশ আলোকরশ্মিগুচ্ছ বলে ধরা হয়? সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলে ধরা হয়। সপ্রভ নয় এমন একটা বস্তু হচ্ছে চাঁদ, যার নিজস্ব কোনো আলো নেই। দেখো আপাতন কোণ 60° হলে প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণও 60° হয়। আপাতন কোণ যত হয় প্রতিফলন কোণ ততই হয় প্রতিফলনের নিয়ম অনুসারে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ মজার কোশ্চেন। তুমি আয়নার সামনে স্থিরভাবে দাঁড়িয়ে আছো, তোমার থেকে আয়না 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত মিটার দূরে সরে যাবে? উত্তর হবে 2 মিটার দূরে সরে যাবে। যত সরানো হবে প্রতিবিম্বের থেকে ডবল হয়ে যাবে। আপাতন কোণ 30° হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি। দেখো আপাতন কোণ 30°, প্রতিফলন কোণ হলে 30° হবে, সমষ্টি কত হবে? 30 যোগ করলে 60° হবে। তারপরে কোশ্চেন কে দেখি, প্রচ্ছায়া উপচ্ছায়ার মধ্যে কোনটি বেশি গাঢ়? প্রচ্ছায়া বেশি গাঢ়। ছায়া পড়ার কারণ কি? ছায়া পড়ার কারণ হচ্ছে আলো যে সরলরেখায় চলে সেটা ধর্মটা প্রমাণ করে। সমকোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব গঠিত হয় কটি? 3টি। আচ্ছা, বর্ণালীতে কটি রং থাকে? 7টি। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো খসা কাচ। কতগুলো আলোকরশ্মিগুচ্ছ একটি বিন্দুতে মিলিত হলে তাই কি বলা হয়? অভিসারী আলোকরশ্মিগুচ্ছ। এক জায়গায় মিলিত হলে অভিসারী, আর এক জায়গা থেকে ছড়িয়ে গেলে অপসারী বলা হয়। সিনেমায় পর্দায় কি প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়। বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় আলোর নিয়মিত প্রতিফলনের জন্য। এরপরে আমরা চলে আসছি চুম্বক থেকে। দেখো চুম্বক থেকে যে কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংকে ছিল সেগুলো হচ্ছে, মেরুজ্যোতির কারণ হলো পৃথিবী যে একটা বিরাট চুম্বকত্ব, তার প্রভাব। আচ্ছা, চুম্বকত্বের জ্যামিতিক দৈর্ঘ্য আর চুম্বক দৈর্ঘ্যের অনুপাত কত? 20:17। কারণ আমরা কি জানি? চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.85। আচ্ছা, আবিষ্ট চুম্বক ড্যাশ হয়? আবিষ্ট চুম্বক তো ক্ষণস্থায়ী হয়। কোন তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হলে তাকে কি বলা হয়? 20 বিন্দু বলা হয়। যে তড়িৎ চুম্বকের ব্যবহৃত দণ্ডটি কেমন হয়? কি দিয়ে গঠিত হয়? কাঁচা লোহা দিয়ে গঠিত হয়। চুম্বকের আবেশ আকর্ষণের কখন হয়? আকর্ষণের পূর্বে হয়। চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। ম্যাগনেটাইট কি প্রাকৃতিক চুম্বক না কৃত্রিম চুম্বক? অবশ্যই প্রাকৃতিক চুম্বক। চুম্বকের যে জায়গায় আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম তাকে বলা হয় উদাসীন অঞ্চল। তারপরে দেখো
তড়িৎ চুম্বকে তারের পাক সংখ্যা যদি বৃদ্ধি পাওয়া যায় তাহলে চুম্বকত্ব বৃদ্ধি পায়। মেরুবিহীন চুম্বকের মেরু সংখ্যা কত? 0। কোন ধরনের চুম্বকে মেরু অনুপস্থিত? রিং মেরুতে। এটিএম কার্ডে কিস থাকে, চুম্বকে স্ট্রিপ লাগানো থাকে। দৈর্ঘ্য চুম্বক আর দণ্ড চুম্বক অনুপাত কত? 43:50। মহাবিশ্ব থেকে আবার পৃথিবী থেকে ধেয়ে আসে ড্যাশ রশ্মি, মহাজাগতিক রশ্মি। পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায়, চুম্বক বলরেখা অনুসরণ করে। এটিএম কথার সম্পূর্ণ অর্থ হচ্ছে অটোমেটিক টেলার মেশিন। ভুল চুম্বক পদ্ধতির জন্য চুম্বকে কী সৃষ্টি হয়? বিচুম্বকন সৃষ্টি হয়। নো কম্পাসে নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয়? চুম্বক শলাকা ব্যবহার করা হয়। আর একটি চুম্বক 5টি টুকরো হয়ে গেলে তার কটা মেরু উৎপন্ন হবে? প্রত্যেক চুম্বকে 2টো মেরু থাকবে, 5 × 2 মানে 10টা মেরু উৎপন্ন হবে। এরপরে চলে আসি আমরা অণু, পরমাণু বা রাসায়নিক বিজ্ঞানী সকল প্রশ্ন রয়েছে। জিঙ্কের চিহ্ন কি? Zn। কিউপ্রাস ক্লোরাইডে কপার ধাতুর যোজ্যতা কত? দেখো, কিউপ্রাস ক্লোরাইড মানে CuCl, কপার ধাতুর যোজ্যতা হচ্ছে 1। পাথরের চূর্ণের সঙ্গে জলের বিক্রিয়া একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন। একটা ঋণাত্মক আধানযুক্ত মূলকের নাম বলো। SO4 ডাবল মাইনাস, 4টা কিন্তু নিচে হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? Al2O3। দেখো 2 আর 3টা কিন্তু নিচে হবে। মিথেনের সংকেত হচ্ছে CH4, 4টা নিচে হবে, তোমাদের বলে দেওয়া হচ্ছে। অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3 ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু 2টাও নিচে, এই 3টাও ব্যাকেটে বাইরে 3টাও নিচে। জিঙ্ক সালফেটের সংকেত হচ্ছে ZnSO4, 4টা কিন্তু নিচে হবে। তারপরে দেখো একটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। NaCl প্লাস AgNO3, 3টা নিচে আসবে, সমান NaNO3 প্লাস AgCl। দেখো N এর সঙ্গে NO3টা হয়ে গেছে আর Ag এর সঙ্গে Clটা হয়েছে, বিনিময় বিক্রিয়া বলা হয়। আর একটি প্রতিস্থাপন বিক্রিয়া Fe প্লাস CuSO4 সমান FeSO4 প্লাস Cu, ঠিক আছে। দেখো CuSO4 ছিল, SO4টা চলে গেছে Feর জায়গায়, ঠিক আছে। পারদের ল্যাটিন নাম কি? পারদের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজিয়াম। পরমাণুতে কোন দুটি কণার সংখ্যা সমান? দেখো উত্তরটা হবে পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন এই দুটো সংখ্যা সমান হয়। পরমাণুর আধান কত? পরমাণু নিস্তরী, তার আধান 0। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12 হলে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা 12 হবে। HNO3-তে N এর যোজ্যতা কত? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। HNO3-তে N এর যোজ্যতা হচ্ছে 5। সোডিয়াম পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? 12। Pb থেকে Pb+2 করতে গেলে কী করতে হবে? 2টো ইলেকট্রন ছাড়তে হবে। O2 বলতে কী বোঝায়? দেখো O2 বলতে বোঝায় অক্সিজেনের একটি অণু যা 2টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। Al2SO4 অণুতে পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা 17। 3 4 12, 13 14 15, 16 17, ঠিক আছে। তারপরে রাসায়নিক বিক্রিয়া ড্যাশ ঘটনা, রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা। এরপরে তোমাদের জীবন বিজ্ঞান সম্পর্কে বেশ কিছু প্রশ্নোত্তর রয়েছে, এটা আগামী ভিডিওয় তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আবার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।